নমস্কার। আপনি এত রাতে? একটু বিশেষ কথা বলার ছিল আপনার সাথে, প্লিজ। বলুন। প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আপনি আমার মেয়ের জন্য যা করেছেন তা পৃথিবীতে আর কেউ করতো না। আপনি এত রাতে এসছেন শুধু এই কথাটা বলার জন্যে? না, আমার আরো কথা বলার আছে, কিন্তু এই কথাটা আমার বলতেই হতো। দেখুন, এত রাতে এসছি, কিন্তু রাত ছাড়া আর কখন আসবো বলুন তো? আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যদি কেউ আপনার বাড়িতে এসে ঢুকতে দেখতো, তাহলে তো আমার আর ওই বাড়িতে জায়গা হতো না। আমার মেয়ের জন্য আপনি ছিলেন, কিন্তু আমার জন্য তো কেউ নেই ম্যাডাম। আমাকে তো ওই বাড়িতেই থাকতে হবে। এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, সেই ফাঁকে লুকিয়ে এসছি। আপনি এত রাতে এসে কিন্তু ঠিক করেননি। আবার এতটা পথ তো একাই যেতে হবে। আমি কি আমার ড্রাইভারকে আপনার সাথে পাঠাবো? না না, আমার কি হবে? আমায় কেউ কিছু করবে না। যে জন্য এসছি, বলছি ম্যাডাম, আপনি একটু সাবধানে থাকবেন। আপনি আমাকে সাবধানে থাকতে বলছেন? মানে আপনার স্বামী কি সেরকম কোনো প্ল্যান করেছেন? আমাকে অ্যাসিড ট্যাসিড মারবেন? ওর সে ক্ষমতা নেই, ও নিজে কিছু করতে পারবে না। কিন্তু ওই যে নাগরিক সমিতিতে অভিযোগ জানিয়েছিল না, আর আপনি নাগরিক সমিতির সবার কথা অগ্রাহ্য করেছেন, বুঝতেই তো পারছেন ম্যাডাম, ওই সমিতিতেও তো সবাই সুস্থ রুচির নেই। কয়েকটা ছেলে আছে তো ভীষণ মারাত্মক। তারাই নাগরিক সমিতির আন্ডারে আছে, তাই তো? সে তো আপনি বুঝতেই পারছেন, আমি আর কি বলবো। আমি সাবধানে থাকবো না। আমি যেমন যাতায়াত করি রোজ, তেমন ভাবেই করবো। আমার জীবন আমি কি করে চালাবো আমি ঠিক করি আর কি। দেখুন, আমি কি সিকিউরিটি? আমি পুলিশের কাছে গিয়ে বলবো আমাকে সিকিউরিটি দিন? না, কেন বলবো? আমি যেমন বাজারে যাই, সন্ধ্যের পরে ফিরি, কখনো ড্রাইভার থাকে কখনো থাকেও না, একাই ফিরি, তেমনটাই ফিরবো আর কি। আমি দেখতে চাই ওরা আমার ঠিক কি ক্ষতি করতে পারে। না মানে, হয়তো আপনার কলেজ থেকেও আপনার উপর নানান রকম চাপ আসতে পারে ম্যাডাম। আপনি এত চিন্তা করবেন না প্লিজ। আমার সমস্যাটা আমাকে বুঝে নিতে দিন। আমি এমন কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, যাতে কলেজে আমাকে প্রেশার দিতে পারে। কিন্তু আপনি নাকি ছুটি না দেওয়া সত্ত্বেও জোর করে ছুটি নিয়েছেন। এই অভিযোগে ওই আপনার প্রিন্সিপাল ম্যাম কোথায় কোথায় সব অভিযোগ করেছেন। আপনার প্রিন্সিপাল কিন্তু একা নন ম্যাডাম, তাকে ইন্ধন যোগাবার লোকের অভাব নেই। আমার স্বামী, তিনি মূল ইন্ধনদাতা। কারণ তিনি আপনার কাছে হেরে গেছেন। তিনি কোনোদিনও কোনো মেয়ের কাছে হেরে যাবেন ভাবতে পারেন না। যে প্রথমে নিজের মেয়ের কাছে হেরেছে, তারপর আপনার কাছে হেরেছে। আসলে ম্যাডাম, ওরা কখনো ভাবতেই পারে না যে ওরা কোনো মেয়ের কাছে হেরে যেতে পারে। তাই ধাক্কাটা কিছুতেই সামলাতে পারছে না, জানেন তো, কিছুতেই সেই জন্যই বোধহয় যে কোনো ভাবে হোক আপনার কোনো ক্ষতি করতে চাইছে ওরা। আমার ভয় আপনার জন্য। আপনি আমার মেয়ের জীবনটা বাঁচালেন। এখন যদি আপনার বিপদের কথা জেনেও আমি আপনাকে না বলতে আসি, তাহলে কি আমি আমাকে ক্ষমা করতে পারতাম বলুন? একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মানে আমি জিজ্ঞেস করতে চাই, জানতে চাই। না না, বলুন না। এই যে এতগুলো বছর এরকম একটা মানুষের সাথে আপনি কি করে কাটালেন? উপায় ছিল না।
উপায় ছিল না ম্যাডাম। মেয়ে দুটোর মুখ চেয়ে একসাথে দেখেছি। যে দুঃখের কথা কি জানেন, আমার ছেলেটা সেও হয়েছে ঠিক একই রকম, একই পথে হাঁটছে, একেবারে যেন হুবহু ওর বাবা। কথা বলে যেন বাবার গলায় কথা বলছে। কিছু না, ও যদি একটু আমার পাশে থাকতো তাহলে হয়তো লোকটা এতটা বাড়াবাড়ি করতে পারতো না। এখন এখন সমস্ত দিক থেকে পরাস্ত হয়ে গেছে তো, আর তাই সবটা রাগ গিয়ে পড়েছে আপনার উপর। হয়তো অফিসের বন্ধু বান্ধবরাও বলছে যে তুমি তোমার মেয়ের সঙ্গে হেঁটে উঠতে পারলে না, পাড়া প্রতিবেশীরাও হয়তো বলছে। জানেনই তো, পাড়া প্রতিবেশীর মধ্যেও ইন্ধন যোগাবার লোকের অভাব থাকে না। আমার মনে হয় তাই ওই সবাই মিলে একজোট হয়ে প্রিন্সিপালের কাছে দরবার করছে যে যাতে আপনার উপর প্রিন্সিপাল কোনো প্রেশার দিয়ে আপনার কাজের কোনো ক্ষতি করতে পারে। আমি যে ছুটি নিয়েছি, আমার ছুটি নেওয়ার অধিকার আছে, কিন্তু হ্যাঁ, কলেজ যদি সেটা অ্যালাউ না করে, যেটা হয় ওই দিনের টাকাটা কেটে নেবে, এর বেশি কিছু নয়। আসলে পরিবেশ, পরিস্থিতি এসব থেকে পালিয়ে বাঁচতে আমি শিখিনি, লড়াই করে বেঁচে আছি তো, মানে বাঁচতে শিখেছি। যেদিন আমার জীবন থেকে এই লড়াইটা চলে যাবে, সেদিন আমি মরে গেলাম না বেঁচে থাকবো তাতে কার কি যাবে আসবে। আর বেঁচে মরে থাকতে আমি পারবো না। ওই বেঁচে থাকাটাকে আমি ঘৃণা করি বলতে পারেন। আপনার কথা শুনছি আর ভাবছি জীবনটাকে যদি আবার নতুন করে শুরু করতে পারতাম। কিন্তু আপনি আমার মেয়েটার চোখে যে স্বপ্ন এঁকে দিয়েছেন, সেই স্বপ্নটা যেন ওর চোখে বরাবর ধরা থাকে। সেই স্বপ্ন পূরণের জন্য ও যেন যথাসাধ্য চেষ্টা করে। আমি মোহরের মা, কিন্তু বিশ্বাস করুন, ও যে এই বিয়েটা থেকে পালিয়ে গেছে না ম্যাডাম, আমি 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 সবচেয়ে বেশি খুশি হয়েছি। আপনি বাড়ি যান, মানে আপনি তো লুকিয়ে এসছেন, আবার আপনাকে লুকিয়ে বাড়িতে ঢুকতেও হবে, মানে যদি কোনো ঝামেলা হয় সেটা তো আপনাকেই ফেস করতে হবে। তাই বলছি, আমাকে নিয়ে ভাববেন না। চোরাগোপ্তা যদি কিছু হয়, মানে নাগরিক সমিতির ছেলেরা যদি আমাকে আক্রমণ করে, অ্যাটাক করে, তাহলে কিচ্ছু অসম্ভব নয়, কিচ্ছু অসম্ভব নয় ওদের পক্ষে। ওরা সেটা পারে ম্যাডাম, বারবার বলছে দেখে নেব দেখে নেব। ওই রাত বিরেতে যখন একা একা ফিরবেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন ম্যাডাম। দেখুন, কিছুই না, ওই অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়তো। আমি তো আর অস্ত্র নিয়ে ঘুরি না, ঘুরবও না। আমি বিশ্বাস করি প্রশাসন নিশ্চয়ই অপরাধীর হয়ে সাক্ষী দেবে না, অপরাধীর বিরুদ্ধেই সাক্ষী দেবে। ভালো থাকবেন ম্যাডাম। আপনার মতন মানুষের কাছে এলে কেমন যেন মনে হয় যে আমাদের এই অন্ধকার জীবনে হঠাৎ একটা আলোর আলো এসে পড়ল, ভালো হয়ে যায় মনটা। আমি এতদিনে বুঝতে পারি আমার মোহর কেন দিন রাত আপনার নাম জপ করতো, কেন আপনাকে আঁকড়ে থাকতে চাইতো। আসলে আপনি তো আঁকড়ে থাকার মতনই মানুষ। যতটুকু সময় আপনার কাছে থাকা যায় মনে হয় ততটুকু সময় মনের অন্ধকারটা দূরে চলে যাচ্ছে। আপনার মতন মানুষরাই আমাদের জীবনের আলো। না না, আপনি একটু বাড়ি গিয়ে বলছেন। আমি ওকে খুব স্নেহ করি, এটা ঠিক, সত্যি খুবই স্নেহ করি। তবে আপনার যেরকম একটা মেয়ে আছে, তার জন্য আপনি ঈশ্বরকেই ধন্যবাদ দেবেন। ওই মেয়ে যদি নিজের লড়াইটা চালিয়ে যেতে পারে না, জারি রাখতে পারে, ওর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আমি বলতে চাইছি, ও ওর আত্মসম্মান, ওর আদর্শ, এগুলোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করবে না। মানে এইটুকু আমি শেখাতে পেরেছি আর কি। টাকা
টাকা পয়সা অনেকেই তো রোজগার করে, প্রচুর প্রচুর, কিন্তু এদের কজনের মধ্যে মনুষ্যত্ব আছে বলুন তো? আপনার মেয়ের মধ্যে ওই বিরল জিনিসটাই আছে যে ওর মনুষ্যত্ব আছে, আত্মসম্মান বোধ আছে, আর আছে লড়াই করার ক্ষমতা। ও মেয়েকে কেউ রুখতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তুমি কিন্তু আজ এখান থেকে যেতে পারবে না। তোমরা এসব কি বলছো? প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমাকে বাড়ি যেতে দাও। চল। চলো 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 পাল্টাই।